15ই নভেম্বর 2023 রাত আনুমানিক 12টা থেকে 1টার মাঝামাঝি কোনো এক সময় আমরা সপরিবারে উমরা পালন করছি। উমরার প্রথম অংশ কাবা ঘর তাওয়াফ করা। সেই জন্য আমরা কাবা ঘরের চারপাশে 7 বার ঘুরলাম। তাওয়াফ করতে আমাদের 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগলো। যেহেতু আমাদের সাথে কয়েকজন বয়স্ক মানুষ আর দুজন বাচ্চা আছে, তাই তাওয়াফ করার পরে আমরা একটু হালকা বিরতি নিলাম। এরপর আমরা সাই করতে যাব। সাই অর্থাৎ সাফা ও মারওয়া এই দুই পাহাড়ের মাঝে 7 বার ঘুরতে হবে। ও ভালো কথা, এটা সবার জানা জরুরি। সেটা হইতেছে এই 7 বার যে ঘুরতে হবে সাই করার জন্য সাফা মারওয়া, এটার মানে কিন্তু এই না যে সাফা থেকে মারওয়া হয়ে আবার সাফাতে ফিরে আসা, এটার মাধ্যমে একবার কমপ্লিট, এটা কিন্তু না। সাফা থেকে মারওয়া পর্যন্ত যাওয়া একবার, মারওয়া থেকে সাফা পর্যন্ত আসা আরেকবার কাউন্ট হবে। টোটাল মানে আমার সাফা থেকে যাইতে হবে মারওয়াতে 4 বার, মারওয়া থেকে আমাকে সাফাতে ফেরত আসতে হবে 3 বার। এই টোটাল হচ্ছে 7 বার। মানে সাফা থেকে মারওয়াতে একবার গেলেই সেটা একবার যাওয়া কাউন্ট হয়, মারওয়া থেকে আবার সাফাতে ফিরে আসলে এটা আরেকটা কাউন্ট হয়। তো সাই করতে যাওয়ার আগে আমরা একটু হালকা বিরতি নিয়েছিলাম, তখন জমজমের পানি খেয়েছি, দোয়া পড়েছি, তারপর স্মৃতি রাখার জন্য আমরা কাবা শরীফের সামনে কয়েকটা ছবিও নিয়েছি। এই সময় আমার ছোট্ট আম্মুটা দেখি একদম ঘুমে কোথায় যে হারিয়ে গেছে। এই কাবা ঘর তাওয়াফ করার সময় ও কাঁধে ছিল, আরামে আরামে একদম ঘুমায় গেছে। এই ওমরা পালন করা অবস্থায় ছবি তোলা কতটা নৈতিক সেটা তো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মন তো মানলো না। কাবা শরীফে আসছি, জীবনে আর কোনোদিন আসতে পারবো কিনা তাও তো জানি না। তো শুধুমাত্র এই স্মৃতিটাই ধরে রাখার জন্য ছবিগুলো তুললাম। তো এবার আমাদের সাই করার পালা। তো আরেকটা কথা বলে রাখি, এই বাইতুল হারাম এই মসজিদটা এত বিশাল, এই ভেতরটা পুরাই যেন একটা গোলক ধাঁধার মতো। কোন দিক দিয়ে ঢুকলে যে কোন দিক দিয়ে বের হইতে পারবো এটা তো কিছুই বোঝা যায় না। ভাগ্যিস আমাদের সাথে একজন গাইড ছিল, যিনি আমাদেরকে উমরা কিভাবে করতে হয় সেটা দেখাইছেন। উনি আমাদেরকে নিয়ে গেছেন যে এদিক দিয়ে আসেন। তো আমরা সেদিন সৌভাগ্যক্রমে গ্রাউন্ড ফ্লোরে সাই করতে পারলাম। গ্রাউন্ড ফ্লোরে সাই করলে সুবিধা হলো যে সাফা মারওয়া পাহাড় দুইটা আমরা সচক্ষে দেখতে পারি। এছাড়াও এর উপরে আরো 3-4 তলা মনে হয় আছে, সেখানেও সাই করা যায়। তো প্রথম দিন আমরা গ্রাউন্ড ফ্লোরে সাই করতে পারলাম। গ্রাউন্ড ফ্লোরে সব থেকে বেশি ভিড় হয়, উপরের তলাগুলোতে তুলনামূলক ভাবে ভিড় কম হয়। আর তাওয়াফ আর সাই এই দুইটার মধ্যে সাই করাটা বেশি কষ্টের, কারণ এইখানে 7 বারে টোটাল 3 কিলোমিটারের মতো মনে হয় পথ হাঁটতে হয়। তো আমরা বড় মানুষ, আমরা তো 3 কিলোমিটার কষ্ট কষ্ট করে হাঁটতে পারছি। আর সাফা তো পিঠে ছিল, ও তো ঘুমেই। কিন্তু বেচারা সাইফান, পিচ্চি সাইফান, ওর যে কি কষ্ট হয়েছে, ওই 3 কিলোমিটার হাঁটতে হাঁটতে একদম হাঁপায় গেছিল, কান্নাকাটি শুরু করে দেওয়ার মতো অবস্থা। তার মধ্যে এত মানুষ, এত ভিড়, শুধু মাঝখান দিয়ে আসে, সাইফান হাতছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। তো ওকে অনেক ট্যাকেল দিয়ে রাখতে হয়েছে। তাওয়াফ করার সময় আমরা যাও একটু ছত্রভঙ্গ হয়েছিলাম, দল ছুট হয়েছিলাম, কিন্তু সাই করার সময় একদম সবাই একসাথে সংঘবদ্ধ ছিলাম, আগে পিছে সামনে মাঝখানে বাচ্চাদেরকে রেখে সাই করতে। এই জন্য আমাদের অনেক সময় লাগছে, আমরা ধীরে সুস্থে করেছি, প্রায় 1 ঘন্টার মতো লাগছে আমাদের সাই করতে। এর মাঝখানে জমজমের পানির যথেষ্ট সরবরাহ আছে, মাঝে বিরতি নেওয়ার জায়গা আছে, বসার স্থান, কেউ যদি ক্লান্ত হয়ে যায় তো মাঝে আর কি বসে বিরতি নিতে পারে। আর সাফা মারওয়া এই দুই পাহাড়ের একটু সাইড দিয়ে একটু ঢালু জায়গা, তো ওইখানে যেন মানুষ পিছলে না যায়, যেহেতু মার্বেলের স্ল্যাব, তো ওই জায়গাতে একদম মসৃণ না, ওইগুলাতে একটু খাঁচকাটা আছে যাতে কেউ পিছলা না যায়। ওই জায়গাতে পায়ে হাঁটাটা খুব কষ্টকর, একদম পায়ে মনে হয় গেঁথে যায়। সাফা মারওয়া সাই করার সময় তো আমাদের হেঁটেই যেতে হয়, কিন্তু এর মাঝখানেও একটা সবুজ চিহ্নিত কতটুক জায়গা আছে, ওই জায়গাটুকের মধ্যে দিয়ে আমাদেরকে দৌড়ায় যেতে হয়, মানে শুধু পুরুষদেরকে ওই সময় শুধু একটু দৌড়ে যেতে হয়, একটু দ্রুত, আর বাকিটুক রাস্তা স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে যেতে হয়। তো আমি প্রথম কয়েকবার খুব উৎসাহ নিয়ে এই সবুজ চিহ্নিত জায়গায় জোরে দৌড় দিছি, কিন্তু পরে শেষ দিকে এসে যখন আর কি প্রচন্ড টায়ার্ড, পাও ব্যথা করতেছিল, তখন আর দৌড়ানোর মতো অবস্থা ছিল না। এই জন্য শেষ 2-3 বার আর কি আর দৌড়াই নাই। এই তো এটা হইতেছে আমাদের সাই করা যখন একদম শেষ, আমরা সপ্তম প্রদক্ষিণ সম্পন্ন করলাম তখনকার সময়ের ছবি। তো সাই করা অবস্থায়ও একটু স্মৃতি রাখার জন্য এই ছবি কয়টা তুলে রাখলাম। সাই শেষ করে আমরা মসজিদ থেকে বের হয়ে বাইরে বসে একটু রেস্ট নিলাম আর নামাজ পড়লাম। তো টেকনিক্যালি আমাদের উমরা করা শেষ, এখন শুধু চুল কাটা বাকি। আমাদের বেল হইতে হবে ছেলেদের, আর মহিলারা চুল সামান্য একটু ছোট করবে। তো সবকিছু শেষ করে আমরা যখন আর কি হোটেলের দিকে ফেরত যাইতেছি, তো ফাঁকে ফাঁকে আমি কিছু ছবিও নিলাম। কিন্তু এর মাঝে ঘটলো একটা বিপত্তি। যেহেতু আমাদের কারো কাছে এই জায়গার কোনো সিম নাই, যোগাযোগ করার কোনো মাধ্যম নাই, তো এর মধ্যে আমরা গেলাম হারায়া। তো কতক্ষণ আমি বোকার মতো দাঁড়িয়ে থাকার পরে আমি আমার আম্মু আর আপুকে পেলাম। তো তাদের সাথে হোটেলে চলে এলাম। মাঝখান থেকে শুধু সাদি ভাইয়া আর তার বাবা আর সাইফান, এই 3 জন হাওয়া। তো ওরা 3 জন তো একসাথেই আছে, এই জন্য দুশ্চিন্তার কোনো কারণ নাই, ওদের কাছেও চাবি আছে, ওরা ওদের কাজ শেষ করে হোটেলে ফেরত আসবে। আমরা হোটেলে ফেরার সময় আর একটা মজার কাহিনী ঘটে গেল। সারাক্ষণ সাফা ঘুমায়া ছিল, কিন্তু এই হোটেলে আসার সময় সাফার ঘুম ভেঙে গেল, কারণ ঘুম থেকে উঠে ওর চোখে পড়ছে আইসক্রিম।
যেহেতু হোটেলের এইখানে নিচ দিয়ে আশেপাশে অনেক দোকান আছে, আইসক্রিমের দোকান আছে, এখন আইসক্রিম দেখে তো কান্নাকাটি আইসক্রিম খাবে, এটা নিয়েই হয়েছে এখন বিপদ। যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে কোনো রিয়াল নাই, শুধু ডলার আছে, তো আমরা তো আইসক্রিম চাইলেও কিনতে পারতেছি না। এখন ওকে আইসক্রিম না দেওয়া পর্যন্ত কান্না থামে না, যে থামেই না, একদম হুলস্থুল অবস্থা। আর এখন রাত বাজে মনে হয় 4টা, আশেপাশে কোনো মানি এক্সচেঞ্জও খোলা নাই যে আমরা ডলার থেকে রিয়াল বানিয়ে ওকে আইসক্রিম কিনে শান্ত করব। ওই সময় সাফা কান্নাকাটি করে কি যে একটা অবস্থা, ওফ। কিন্তু আমাদের ভাগ্য যথেষ্ট ভালো ছিল, আশেপাশেই দুজন বাঙালি ছিল, তারা ওখানে কাজ করে ক্লিনারের, তারা এগিয়ে আসে। তাদের সাথে কথা বলে পরে ফাইনালি আমরা একটা এগ্রিমেন্টে আসি। আপু ওদেরকে $20 দেয়, আর ওনাদের কাছ থেকে বিনিময়ে আমরা 50 রিয়াল নেই। তারপর সেই 50 রিয়াল নিয়ে দোকানে যেয়ে, আইসক্রিমের দোকানে যেয়ে 10 রিয়াল দিয়ে একটা আইসক্রিম কিনে দিয়ে সাফাকে শান্ত করি। এসব করতে করতেই পরে দেখি যে সাদি ভাইয়া আর তার বাবা দুজন কোত্থেকে যেন হোটেলের সামনে এসে হাজির। তারা দুজন মাথা বেল করে আসছে, কিন্তু সাইফানকে বেল করে নাই। এখন সাইফান সাফার হাতে আইসক্রিম দেখে এখন ও বায়না ধরছে ও আইসক্রিম খাবে। পরে 10 রিয়াল দিয়ে ওকে আরেকটা আইসক্রিম কিনে দিলাম। এরপর মুরব্বি আর বাচ্চারা সবাই হোটেল রুমে চলে গেল, নিচে রইলাম আমি আর সাদি ভাইয়া। এখন আমার তো মাথা বেল করা বাকি, কিন্তু সাদি ভাইয়া আর তার বাবার মাথা দেখে, মানে খুঁট দিয়ে যে কামাইছে নাপিতরা, তো খুব মনে হয় তাড়াহুড়া করে কামাইছে, মাথায় দেখলাম জায়গায় জায়গায় কেটে গেছে, একটু একটু রক্ত বের হয়ে আছে। এটা দেখে তো পাইলাম আমি ভয়, হায় হায়, এখন কি নেড়া হইতে যে নাপিতরা আমাকে মাথা জায়গায় জায়গায় এভাবে কেটে রক্তাক্ত করবে নাকি। তো ভয় পাইতেছিলাম যে হায় হায় রে, আজকে আমার মাথা শেষ, এত বছর পরে বেল হবো, না হলেও 25-26 বছর পরে মনে হয় বেল হইতে যাইতেছি। পরে সাদি ভাইয়ের সাথে বেল হইতে চলে গেলাম। ওই ক্লক টাওয়ারের নিচ দিয়েই গ্রাউন্ডে যে 3 তলা ভর্তি শুধু দোকানপাট, ওইখান দিয়ে আর কি প্রচুর নাপিত, এমনকি বাইরে দিয়ে নাপিত দাঁড়ায় আছে, ডাকতেছে চুল কাটবো কিনা, চুল কাটবো কিনা, 10 রিয়াল করে, মানে বাইরে থেকে নাপিতটা ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। তো আমরা ভিতরে গেলাম, ভিতরে খুঁজতেছি যে কোথায় চুল কাটা যায়, সব জায়গায় দেখি খুঁড় দিয়ে চাচতেছে। আমি শুধু মনে মনে দোয়া করে থাকলাম, আল্লাহ মেশিন আছে এরকম কোন নাপিত যেন পাই। পরে সুবহানাল্লাহ পেয়েও গেলাম এমন একটা দোকান, ওইখানে মেশিন আছে। তো আমি বললাম যে আমাকে মেশিন দিয়ে কাটে দিতে হবে। পরে মেশিন দিয়ে টিয়া টিয়া করে মাত্র 2-3 মিনিটের মধ্যে আমার পুরা মাথা ভর্তি ঝাঁকড়া চুল সব কেটে সাফ করে একদম বেল করে দিল। আমি এই প্রথম জোয়ান হওয়ার পর এই প্রথম নিজেকে নেড়া মাথায় দেখলাম। মাথা বেল করার মধ্য দিয়ে আমার উমরার সমস্ত ফর্মালিটিস সম্পন্ন হয়ে গেল, এখন আমি এহরাম ছাড়তে পারি। পরে হোটেলে গেলাম, হোটেলে গিয়ে মাস্ত একটা শাওয়ার নিলাম, এহরাম ছাড়লাম, পরে হাফ ছেড়ে বাঁচলাম। এই এহরামটা ধরে রাখা যে কি কষ্ট ছিল আমার জন্য, এহরাম তো জীবনে এর আগে কোনো পরি নাই, খালি মনে হয় খুলে গেল, হাঁটতে পারতেছিলাম না, পায়ে চাপা লাগে, তো খুব কষ্ট ছিল এহরাম পরে থাকাটা। তো এহরাম ছাড়ার পরে যখন প্যান্ট পরলাম, হাফ প্যান্ট, তখন খুব ভালো লাগলো। আর দীর্ঘ সময় আমরা জাগ্রত ছিলাম। তো এখন যেহেতু প্রায় 5টা বেজে আসে, সকাল 5টা, প্রচন্ড ঘুম আসতেছে, তা আমি আর ফজরের নামাজ পড়তে পারলাম না। আমি গোসল করা শেষে একটু বিছনায় শুইছি আর ঘুমায় গেছি। মানে কি একটা অদ্ভুত ব্যাপার, আমি একদম মসজিদুল হারামের পাশেই হোটেলে আছি মক্কাতে ফজরের সময়, অথচ আমি নামাজ পড়তে পারলাম না। আমি এত টায়ার্ড যে একটু বিছনায় শুইছি আর ঘুমায় গেছি। অনেক তো গল্প বললাম, এবার তাহলে আমাদের হোটেলটা একটু দেখাই। যে হোটেলে আমরা ছিলাম এটা হচ্ছে ইলাফ কিন্ডা হোটেল, একদম ক্লক টাওয়ার যে বিল্ডিং গুলো আছে না একসাথে 7-8টা, এর সাথে ঘেঁষানো। রাতের বেলায় এখানে প্রথম আসছি, এই জন্য আমি আর বুঝতে পারি নাই যে এটা ওই ক্লক টাওয়ারের বিল্ডিং গুলো থেকে আলাদা। আমি ভাবছিলাম এটাও হয়তো ক্লক টাওয়ারেরই একটা পার্ট, কিন্তু পরে দিনের আলোতে যখন দেখছি তখন আর কি বুঝতে পারছি এটা টোটালি আলাদা একটা বিল্ডিং। এই যে আমাদের হোটেল রুমের উইন্ডো ভিউ, একদম ডাইরেক্ট মসজিদুল হারাম দেখা যায় ক্লিয়ারলি এখান থেকেই। হোটেলটা মনে হয় 20 তলা, এর প্রথম নিচতলা হচ্ছে এই বেসমেন্ট, তারপর এর উপরে 2টা তলা হচ্ছে 2টা রেস্টুরেন্ট, আর তার উপর থেকে হচ্ছে থাকার রুম। আমরা ছিলাম 10 তলায় আর 12 তলায়, টোটাল আর কি 2 ফ্লোরে আমাদের 2টা রুম ছিল, দুটোতেই 4টা করে বেড। আমরা যেহেতু 8 জন মানুষ ছিলাম, তো 4 জন 4 জন করে ভাগ করে 2 ফ্লোরে ছিলাম। ও ইম্পর্টেন্ট একটা কথা, এখন যে ফুটেজটা আপনারা দেখতেছেন এটা কিন্তু আমার ধারণ করা না, এই ফুটেজটা আমি ইউটিউব থেকে নিয়েছি। আমি যেহেতু উমরা করতে গেছি, এত তো সবসময় ভিডিও করা যায় না, নিজের কাছে একটু খারাপ লাগে। উমরা করতে এসে সারাক্ষণ যদি ছবি তুলে ভিডিও করি, ব্যাপারটা কিরকম হয় না। এই হোটেলের চাবির সিস্টেমটাও একটু অন্যরকম, মানে এরকম আমি এর আগে দেখি নাই কখনো। চাবি তো না, চাবির পরিবর্তে কার্ড, প্রত্যেক রুমের জন্য 4টা করে কার্ড। তো এই সিস্টেমটা যেহেতু আমার জন্য নতুন, আমি প্রথম প্রথম খুব বিপদে পড়ে গেছি দরজা খোলাতে। তারপর আমাকে যখন দেখাই দিছে যে তাড়াতাড়ি করে কার্ডটা সোয়াইপ করে সবুজ বাতি জ্বলবে, তারপর হাতলটা মোচড় দিয়ে দরজা খুলতে হবে, তারপর আমি খুলতে পারছি। আর প্রত্যেক রুমে একটা করে সেফ লকার আছে, মানে সিন্দুক, আর একটা রেফ্রিজারেটর আছে ছোট, কিন্তু কোনো মাইক্রো ওভেন নেই। এই জন্য যতবার বাইরে থেকে খাবার কিনে আনছি, খাবার যা বাঁচছে সেগুলা রেফ্রিজারেটরে তো রাখছি ঠিকই, কিন্তু সেগুলার পরবর্তীতে খাইতে পারি নাই, কারণ যেহেতু মাইক্রো ওভেন নাই, গরম করার কোনো উপায় নাই, ওই ঠান্ডা গুলো তো আর খাওয়া যায় না। তো এর থেকে বুঝলাম সৌদিতে প্রচুর খাবার ওয়েস্ট হয়। সামনের কোনো ভিডিওতে মক্কাতে খাবার দাবারের কি ব্যবস্থা আছে, কি হোটেল রেস্টুরেন্ট কি অবস্থা, কোন দেশি খাবার পাওয়া যায়, বাংলাদেশি খাবারের কি অবস্থা, এইগুলো নিয়ে সামনের কোনো পর্বে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে অলরেডি অনেক বেশি বকবক করে ফেলেছি।
তো আর কথা না বাড়াই এই ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।